আকাশে উড়ে যায়, এগুলোর কোনো বিচার হয় না। আমরা 50 জন চৌকো সেনা অফিসারকে অত্যন্ত নির্মম কুয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের কোনো বিচার হয় নাই। শাপলা চত্বরে মুসলিম বাংলার মুসলমানদের রক্ত ঝরেছে, ওলামায়ে কেরামের জীবন দিতে হয়েছে, এই শাপলা চত্বরের গণহত্যার কোনো বিচার হয় নাই। আমরা এই সমস্ত কারণে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব, সব শ্রেণীর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই স্বপ্নের মাধ্যমে আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষের নাগরিক মৌলিক অধিকার, ন্যায্য অধিকার, শিক্ষার অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে 24-এর গণবিপ্লবের পরে এই পর্যন্ত যেই পরিমাণ হত্যাকাণ্ড ঘটেছে, যতগুলো মব সৃষ্টি হয়েছে, সামাজিকভাবে যত রকমের অবিচার, জুলুম, নির্যাতনের ঘটনা ঘটেছে, এগুলো অসভ্য বর্বর জাহিল সমাজকেই আমাদের অনুসরণ করেছে। আজকে আমরা লক্ষ্য করছি একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগলের মতো হয়ে গেছে। আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে, 24-এর গণবিপ্লবে যারা ঘর থেকে বের হয় নাই, তারাই আজকে বড় বড় স্লোগান দেয়, তারাই বড় বড় কথা বলে। আর শাহীন চেয়ারম্যানের ফ্যাসিস্টদের নির্যাতনে যখন আমরা এই বুড়িগঙ্গা পার হতে পারি নাই, তখন আমরা এই বুড়িগঙ্গার দূষিত পানি সাঁতরিয়ে পার হয়ে সেই 24-এর গণবিপ্লবে আমরা অংশগ্রহণ করেছিলাম। আজকে আমরা যেটা দেখছি, আজকে 24-এর গণবিপ্লবের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে একটা দল, তারা পিয়ার চায় না, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক, তারা চায় না। তারা চায় 96-এর 15ই ফেব্রুয়ারিতে যেইভাবে নির্বাচন করেছে, কোন দলবিহীন নির্বাচন, তারা আবার জানতেন ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। আমাদেরকে বুঝতে হবে, আমরা 24 আমরা 71 দেখি নাই, আমরা 24 দেখেছি আর নেতৃত্ব দিয়েছি। অতএব রক্ত দেওয়ার, জীবন দেওয়া আমরা 24-এর গণবিপ্লবে দেখেছি। আমাদেরকে যদি আবার বাংলাদেশে মাবার জনগণের ভোটের অধিকার হরণ করবার চেষ্টা করা হয়, আবার জীবনের মাধ্যমে আর রক্তের মাধ্যমে কিন্তু আমরা আবার নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ আন্দোলন আমরা শুরু করবো। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সংস্কার বলে যে সংস্কার করবে, আমাদের কি নির্বাচিত সরকার যখন আসবে তারা সংসদে বসে সংস্কার করবে। আমরা জিজ্ঞাসা করতে চাই, বিগত 53 বছরে আপনারা কিসের সংস্কার করেছেন? কিসের সংস্কার করেছেন? 53 বছরে আপনাদের অপরাজনীতির কারণে আজকে দেশের মধ্যে দুর্বিষহ, নারকীয়, অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্কার ব্যতীত বাংলাদেশে কোন নির্বাচন আগামীতে হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে যখন পীর সাহেব চরমোনাই একটা দলের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের কত নির্মম ঘটনা চিন্তা করছে, শুধুমাত্র তাদের দলের নেতা কর্মীরা তাদের ভিন্ন নেতা কর্মীদেরকে, দলের অন্য নেতা কর্মীদেরকে হত্যা করেছে 160 জনের উপরে। দেশের মানুষ তাদের কাছে কিভাবে নিরাপদ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। অতএব এই ব্যাপারে যখন তাদের জুলুম, তাদের দুর্নীতি, তাদের চাঁদাবাজি, তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের নেতা বঙ্গবন্ধু মুফতি ফয়জুল করিম সাহেবের চরমোনাই যখন কথা বলেন, তখন তার বিরুদ্ধে নানা ধরনের অপকীর্তি, অপবাদ ছড়ানোর চেষ্টা করা হয়। আজকে আমরা একটা কথা বলতে চাই, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই পীর সাহেব চরমোনাইয়ের ব্যাপারে অপবাদ ছড়ান, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আপনাদেরকে চিনি, আপনাদের বাবার ইতিহাস জানি, আপনাদের দাদার ইতিহাস আমরা জানি না। আর পীর সাহেব চরমোনাইয়ের বাবার ইতিহাস আর তার দাদার ইতিহাস বাংলাদেশের সব শ্রেণীর মানুষ জানে। 47 সালের বিপ্লবে পীর সাহেব চরমোনাইয়ের দাদা ইসহাক মোহাম্মদ সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি 1947 সালের আন্দোলনে তিনি বাংলাদেশের অন্যতম সিপাহসালার সেনাপতির ভূমিকা তিনি পালন করেছেন। আর 1971-এর মহান মুক্তিযুদ্ধে বর্তমান পীর সাহেবের বাবা মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তার মাদ্রাসাতে মুক্তিযোদ্ধাদের জন্য সেই অঞ্চল
অঞ্চলের গণমানুষের জন্য লঙ্গরখানা খুলে দিয়ে তিনি গণমানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য অস্থায়ী ক্যাম্প চরমুনার মাদ্রাসাকে করে দিয়েছিলেন। আর বর্তমান পীর সাহেব চরমুনায় 24-এর গণবিপ্লবী নেতৃত্ব দিয়েছে। পীর সাহেব চরমুনার নাম যেমন বাংলাদেশের মানুষ জানে, পীর সাহেব চরমুনার বাবার নামও বাংলাদেশের মানুষ জানে, পীর সাহেব চরমুনার দাদার নামও বাংলাদেশের মানুষ জানে। যতদিন বাংলাদেশ থাকবে পীর সাহেব চরমুনার বাবার নাম, দাদার নাম, তাদের পূর্বপুরুষদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আজকে এরকম একজন মানুষের বিরুদ্ধে, একজন আল্লাহর ওলির বিরুদ্ধে যারা অপবাদ ছড়ায়, যারা অপপ্রচার করে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অপপ্রচার আর অপবাদ ফ্যাসিস্টরা দিয়েছিল বিগত 16 বছর। আমরা নতুন কোন কাহিনী শুনতে চাই না। পিয়ার ছাড়া, সংস্কার ছাড়া আগামীতে জাতীয় কোন সংসদ নির্বাচন বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকেন। বাংলাদেশে একটা দল ব্যতীত সমস্ত দলকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে। মানুষের ভোটের অধিকারের জন্য আবারও আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আমরা 24-এ রক্ত দেওয়ার, জীবন দেওয়া শিখে গেছি। অতএব আমাদেরকে দাবায় রাখার কোনো সুযোগ আর কোনো অপশক্তির নাই। অতএব জনগণের ভোটের অধিকার, মানুষের নিরাপত্তা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আবারও আমরা রাজপথে নামছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সময় নাই, অনেক কথা বলবার ছিল। আজকে আমাদের এখানে মোহতারাম প্রধান অতিথি জনাব হানিফ মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন। আজকে তো তার নামের পাশে চেয়ারম্যান হওয়ার কথা ছিল, তার নামের পাশে হানিফ মেম্বার এই কথা লেখানোর কথা ছিল না, তার নামের পাশে হানিফ চেয়ারম্যান লেখার দরকার ছিল। আজকে আমি জিজ্ঞাসা করতে চাই, 7টা ইউনিয়নে যাকে অস্থায়ী প্যানেল চেয়ারম্যানের একজনকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার ক্যারেক্টার হানিফ মেম্বার সাহেবের ক্যারেক্টার, তার ব্যক্তিত্ব হানিফ মেম্বার সাহেবের ব্যক্তিত্ব আমি 7টার জনগণের কাছে ছেড়ে দিলাম। আপনারা দেখেন কে। আজকে বলা হয় হানিফ মেম্বারের এই দোষ, হানিফ মেম্বারের সেই দোষ। আরে কেরানীগঞ্জে যাদেরকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, এই সবগুলো প্যানেল চেয়ারম্যান শাহিন চেয়ারম্যানের আনাউন্সারে নির্বাচন করেছে, রিকশার নির্বাচন করেছে। এরকম ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। আজকে যারাই, যেই দল যাদেরকে আজকে প্যানেল চেয়ারম্যানের 7টা তারানগর সহ সারা কেরানীগঞ্জে যাদেরকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ছিল আওয়ামী লীগের দোষর, ফ্যাসিস্টদের দোষর। আগামীতে এদের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব, এদের বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যে অফিস থেকে আজকে এই বিতর্কিত ব্যক্তিদেরকে, ফ্যাসিস্টদের দোষরদেরকে, যাদেরকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসা করতে চাই কিসের বদৌলতে তাদেরকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব আপনারা দিয়েছেন? কিসের বদৌলতে দিয়েছেন? আমরা ব্যক্তির কোনো সমালোচনা করতে চাই না। আমি শুধু আপনাদের কাছে বলে দিতে চাই, এই বালুরচর সহ এই 7টার 1 নম্বর ওয়ার্ডের আপনারা যারা জনগণ, আমার তো মন বলতেছিল এই এলাকার, এই গ্রামের, এই ওয়ার্ডের দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ হানিফ মেম্বারের পক্ষে আপনারা এলাকার রাস্তাঘাট, উপজেলা পরিষদ আপনারা অবরোধ করবেন। আমরা সেটা দেখি না, এটা আমাদের জন্য হতাশা। আমরা চেয়েছিলাম সাংগঠনিকভাবে এর বিরুদ্ধে আমরা তুমুল আন্দোলন শুরু করব, কিন্তু শান্তিপ্রিয় মানুষ জনাব হানিফ মেম্বার সাহেব আমাদেরকে নিষেধ করেছেন বলেই আমরা সেই আন্দোলনে নামি নাই। অন্যথায় উপজেলা পরিষদ ঘেরাও করে রাখতাম ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ফ্যাসিস্টদের বিতর্কিতদেরকে, এই ফ্যাসিস্টদের দোষরদেরকে প্যানেল চেয়ারম্যান থেকে বাতিল না করে ততদিন পর্যন্ত উপজেলা পরিষদ ঘেরাও করে রাখতাম। আমরা সেই বিশৃঙ্খলা চাই নাই। আপনাদের এই এলাকার অভিভাবক জনাব হানিফ মেম্বার সাহেব সেই বিশৃঙ্খলাটা করতে চান নাই বলেই শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার জন্যই তিনি আমাদেরকে সেই নির্দেশনা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মনে করি হানিফ মেম্বার সাহেব যদিও প্যানেল চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদ আর জেলা পরিষদ ডিসি সাহেব আর আমাদের উপজেলা ইউনো সাহেব গ্রহণ করতে পারেন নাই, কিসের কারণে পারে নাই আমরা কিন্তু সেগুলোও জানি। অতএব আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের আন্দোলন বিপ্লবের সরকার, আমরা এই সরকারকে বেকায়দায় ফেলতে চাই না। এই জন্য আমরা ছাড় দিয়েছি, আগামীতে এই অঞ্চলের জনগণের চেয়ারম্যান হানিফ মেম্বার সাহেব আগামীতে চেয়ারম্যান হবেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামীতে আজ হোক কাল হোক হানিফ মেম্বার সাহেব চেয়ারম্যান হবেই হবে ইনশাআল্লাহ।
ততদিন পর্যন্ত দেশ ও মানবতার কল্যাণে এদেশের মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা হানিফ মেম্বারের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন, এই আশা, এই প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখছি। সাথে সাথে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আটটা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের অফিস উদ্বোধন। এই অফিস উদ্বোধনে আমরা মনে করি অফিসগুলো শুধুমাত্র আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে না, এদেশে এই এলাকার জনগণের সকল মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, তাদের ধর্মীয় অধিকার এবং এলাকার মানুষের যে কোনো সামাজিক সমস্যা, যে কোনো ব্যক্তিগত সমস্যার সমাধানের ক্ষেত্রে এখান থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুচিন্তিত পরিকল্পনা এখান থেকে হবে, এটা আমরা চাই। সাথে সাথে এখানে জ্ঞান বিজ্ঞানের যারা উঠতি বয়সের যুবক, যারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত থাকেন, তাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে তাদেরকে সুনাগরিক, দেশের যোগ্য নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তোলবার জন্য এই অফিস ইতিবাচক এবং কাম্যমানের কর্মসূচি পালন করবে, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে দেশের সকল মৌলিক প্রয়োজনে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইসলাম ও মুসলমানের পক্ষে আমরা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।